আসছি আসছি। সিধু, বাবা, তোর সাথে ইনি কে রে? সিধু মানে সিদ্ধেশ্বর রোজকার মতো বাজারে দোকান বন্ধ করে বাড়ি ফিরেছে। বাড়িতে তার বৃদ্ধা মা থাকে, তবে আজ সে একা না, সঙ্গে একজন অপরিচিতা নারী। মা সেই নারীকে দেখে বলেন, ওনাকে তো ঠিক চিনলাম না। উনি কে? তুই বা কোথায় পেলি ওনাকে? মা, মা, আগে ঘরে যেতে দাও, তারপর সব খুলে বলছি। সিধু মার কথায় উত্তর না দিয়ে ঘরে প্রবেশ করে। ওর পেছন পেছন সেই নারীও প্রবেশ করে। রোজকার মতো আমি যখন দোকান বন্ধ করে আসছিলাম, তখন গ্রামের শেষ প্রান্তে আমি ওনাকে দেখতে পাই। রাস্তার ধারে উনি বসে কাঁদছিল। আমি একজন নারীকে এমন নির্জন জায়গায় দেখতে পেয়ে এগিয়ে গিয়ে ওনার এখানে বসে থাকার কারণ জানতে চাইলে উনি বলেন, আমি কোথায় যাব বাবু? আমার যে কেউ নেই। মা বাবা মারা যাওয়ার পর থেকে আমাকে যে কেউ রাখতে চায় না। এখন এই পথই আমার ঠিকানা। আমি একজন অসহায়কে একা এই রাতে পথে ছেড়ে চলে আসতে পারলাম না, তাই সঙ্গে করে নিয়ে এলাম। আজ রাতটা এখানেই থাকুক, কাল সকালে দেখা যাবে। কিছু একটা ব্যবস্থা করতে হবে। আজ রাতে ওকে এখানেই থাকতে দাও। সিধু ও তার মায়ের এইসব কথা মেয়েটি চুপ করে শুনছিল। এমন সময় মা বলল, ঠিক আছে বাবা, আজ তবে ও আমাদের সাথেই থাকুক, কাল যা করার করিস। রাতে খাওয়া দাওয়া শেষ করে সিধু তার ঘরে শুয়ে পড়ে, আর এদিকে মেয়েটি ওর মায়ের সাথে ওনার ঘরে শুয়ে পড়ে। রাত বাড়তে থাকে। মা শুয়ে পড়লেও তার চোখের পাতা যেন একই করতে পারছে না সে আজ। তার মধ্যে একটা উত্তেজনা কাজ করতে থাকে। না জানা না শোনা এমন ভাবে একটা মেয়েকে রাতের বেলা সিধু বাড়িতে ঢোকানো একদম ঠিক হয়নি। কোথা থেকে এমন ভাবে মেয়েটি উদয় হলো কিছুই তো মাথায় ঢুকছে না। যাক, কাল সকালে একটা বিহিত করতে হবে, না হলে এমন ভাবে একটা বয়স্তা মেয়েকে বাড়িতে রাখাটা ঠিক না। এইসব ভাবতে ভাবতে মায়ের চোখে ঘুম নেমে আসে। ওদিকে মেয়েটা উপাস হয়ে শুয়েই পড়েছে। তার শরীরে কোনো নাড়াচাড়া মা লক্ষ্য করল না। একদম কাঠ হয়ে শুয়ে আছে সে যেন। পরদিন সকালে মায়ের যখন ঘুম ভাঙে, তখন সে পাশ ফিরে দেখে সেই মেয়েটি সেখানে নেই। সে হুড়মুড় করে উঠে বিছানা ছেড়ে রান্নাঘরে গিয়ে দেখে রান্নাঘরের সমস্ত কাজ কেউ যেন আগে থেকেই করে রেখেছে। সে রান্নাঘর থেকে বেরিয়ে বাইরের বারান্দায় এসে দেখে সেই মেয়েটি একটা কোনায় বসে আছে। মা তার কাছে গিয়ে বলে, তুমি কখন উঠলে? আর এইসব রান্নাঘরের কাজকর্ম কি তুমি করেছ? আগে আমার ঘুমটা ভেঙে গেছিল, তাই উঠে সমস্ত কাজ করে রেখেছি। আপনাকে তো একাই সব করতে হয়, তাই ভাবলাম কাজগুলো করে রাখলে আপনার কিছুটা সাহায্য হবে। আর এইসব কাজ করার অভ্যেস তো আমার আছেই। মেয়েটার এইসব কথা শুনে মায়ের খুব দয়া হয়। কাল কত কিছুই না ভেবেছে সে এই মেয়েটিকে নিয়ে। মা আজ দিনের আলোয় মেয়েটির মুখটা ভালো করে লক্ষ্য করল। মেয়েটার মুখটা বেশ সুন্দর, লম্বা চুলের বেনি মেয়েটার সৌন্দর্যতাকে আরো বাড়িয়ে তুলছে। এমন রূপরং যে একবার দেখবে সে ওকে দেখতেই থাকবে। একদম মা যেমন ছেলের বউ হিসেবে একটা মেয়েকে চেয়েছিল, এই মেয়েটি যেন ঠিক তেমনই।
বেশ কিছুদিন ধরে মা তার ছেলের বিয়ের জন্য মেয়ের খোঁজ করে বেড়াচ্ছে। এ যেন মেঘ না চাইতেই জল। এমন একজন ভালো মেয়ের সন্ধান এত সহজে পেয়ে যাবে মা সেটা কল্পনাও করতে পারেনি। মা মেয়েটাকে জিজ্ঞাসা করে, আচ্ছা মা, তোমার পরিবারে কে কে আছে? আমার বাবা মা অনেক দিন হয়েছে মারা গেছেন। তারপর থেকেই মানুষের দয়ায় আমি বেঁচে আছি। তবে বাপ মা মরা মেয়েকে কে আর কতদিন রাখে তার নিজের বাড়িতে। তাই এখন রাস্তায় আমার ঠিকানা। আমার নিজের বলতে কেউ নেই গো মা। মেয়েটার মুখে মা ডাকটা শুনে মায়ের খুবই ভালো লাগে। সে ঠিকই করে নেয় যে এই মেয়ের সাথে সে তার ছেলের বিয়ে দেবে। মা সেই মেয়েটিকে বলে, শোনো মা, তুমি যখন আমাকে মা বলেই ডেকেছ, তবে আমার ইচ্ছে তুমি আমার ছেলের বউ হয়ে সারা জীবন এই বাড়িতেই থেকে যাও। তুমি যদি রাজি থাকো তবে আমি আমার ছেলের সাথে কথা বলতে পারি। মেয়েটিও ঘাড় নাড়িয়ে সম্মতি জানায়। মেয়েটি যেন আগে থেকেই এই কথাটা শোনার জন্যই অপেক্ষায় ছিল। মেয়েটিকে জিজ্ঞাসা করে জানা যায় তার নাম মায়া। সেদিন বাড়ি ফেরার পর মা যখন সিধুকে এই ব্যাপারটা জানায়, তার সম্মতি চায়, সিদ্ধেশ্বর বলে, কিন্তু মা, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? আমরা না জানি ওর ব্যাপারে, না ওকে ভালো মতো চিনি, তবে বিয়ের মতো ব্যাপারে এত তাড়াহুড়া করাটা কি ঠিক হচ্ছে? মেয়েটিকে দেখে তো ভালোই মনে হচ্ছে রে, আর দেখতেও তো খুব সুন্দর। এমন সুন্দরী টুকটুকে বউ তো আমি চেয়েছিলাম তোর জন্য। আমি আর কি বলবো, তুমি যেটা ভালো বোঝো করো। এরপর একটা দিন দেখে মা সিধু ও মায়ার বিয়ে দিয়ে দেয়। বিয়ের প্রথম দিনেই সিধু মায়ার উদ্দেশ্যে বলে, দেখো মায়া, আমরা একে অপরকে চিনি না। তুমিও আমার সম্বন্ধে কিছুই জানো না, আর আমিও তোমার সম্বন্ধে কিচ্ছু জানি না। তাই বলছি, আমার একটু সময় লাগবে। এই সময়টা আমাকে একটু দিতে হবে। আসলে সবকিছু এত তাড়াতাড়ি হয়ে যাবে কখনো ভাবিনি, আর আমি মায়ের কথা ফেলতেও পারিনি। তাই বলছি, তোমায় একটু অপেক্ষা করতে হবে। মায়াও সিধুর কথায় সম্মতি জানিয়ে মাথা নাড়ায়। এরপর কয়েকটা দিন ভালোই কেটে যায়। মায়া সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য খুব ভালোভাবে পালন করতে থাকে। কয়েকদিনের মধ্যেই মায়া মায়ের মন জয় করে নেয়। তবে কয়েকটা দিনেই মায়া সিধুকে একেবারে নিজের বশে করে নেয়। পরীর মতো সুন্দরী মায়ার কাছ থেকে সিধুও নিজেকে বেশি দিন দূরে রাখতে পারেনি। সিধু এখন মায়া ছাড়া যেন কিছুই চেনে না। এতে অবশ্য মা খুশি হয়েছিল, কারণ মায়ের আগা করা ইচ্ছে ছিল ছেলে বউ যেন খুব ভালোভাবে মিলেমিশে সংসারটা করে। একদিন রান্নাঘরে মায়া কিছু কাজ করছে, তখন সেখানে মা এসে বলে, বৌমা, তোমার এত সুন্দর চুল, কখনো তো তোমায় বেনি খুলতে দেখিনি। আজ বরং এসো, আমি তোমার মাথায় একটু তেল মালিশ করে দিই। মা যেই না মায়ার কাছে গিয়ে তার চুলে হাত দিতে গেছে, সঙ্গে সঙ্গে এক লাফ দিয়ে মায়া সেখান থেকে ছিটকে সরে যায়। এরপর মায়া বলে, বেনিটাই আমি বেশি পছন্দ করি, আর তেল আমি নিজেই মেখে নেব, আপনাকে কষ্ট করতে হবে না। মায়ার এমন আচরণে মা একটু অবাক হলো, আর কিছু না বলে মা সেখান থেকে চলে যায়। একদিন রাতের বেলা মায়ের ঘুমটা হঠাৎই ভেঙে যায়। সে ঘর থেকে বেরিয়ে জল খাওয়ার জন্য রান্নাঘরের দিকে যেতে গেলে হঠাৎ সিধুর ঘরের দরজাটা খোলা দেখে মা সেখানে দাঁড়িয়ে পড়ে।
সিধুর ঘরের দিকে এগোতেই মা দেখল সিধু তার বিছানায় পাশ ফিরে শুয়ে আছে। তবে মায়া সেখানে নেই। সারা ঘর ভালোভাবে দেখেও মায়াকে দেখতে পাওয়া গেল না। এরপর বাড়ির প্রধান দরজার সামনে এসে দেখে দরজাটা হাট করে খোলা। দরজাটাও খোলা, আর ওদিকে মায়াও তার ঘরে নেই। এইসবে মা একটু ভয় পেয়ে যায়। সে একটু আড়াল থেকে মায়ার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর মায়া বাড়ির দরজা দিয়ে ঢুকে ঘরে চলে যায়। এরপর খুব আস্তে করে দরজা বন্ধ করে তার ঘরে সে প্রবেশ করে। এই সবটাই মা আড়াল থেকে দাঁড়িয়ে দেখে। পরদিন সকালে যখন আগের রাতের ঘটনাটা মা জিজ্ঞাসা করতে যাবে, মায়া তার উদ্দেশ্যে বলে, আপনি অত রাতে বাইরে দাঁড়িয়ে কি করছিলেন? এই সব দেখাটা আপনার একদম ঠিক হয়নি। মায়ার মুখ থেকে এই কথা শুনে মায়ের বুক কেঁপে ওঠে। সে বারবার ভাবতে থাকে, এই কোন মেয়ের সাথে আমি আমার ছেলের বিয়ে দিলাম? আজ থেকে মায়ার ওপর আমার নজর রাখতে হবে। একদিন সকালে বাড়িতে দুধ দিতে এলে মায়া একটা পাত্রে দুধ নিতে এগিয়ে যায়। মায়া তার লাল লাল চোখে অদ্ভুতভাবে দুধওয়ালাকে দেখতে থাকে। মায়ার এই অবস্থা দেখে দুধওয়ালা বলে, বৌদিমণি ঠিক আছেন? মায়া ধীরে ধীরে সেই দুধওয়ালার আরও কাছে চলে যায়। এতে সেই দুধওয়ালা একটু অস্বস্তি বোধ করতে থাকে। এরপর দুধওয়ালা কোনো রকমে দুধ দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর একদিন রাতে মায়ের ঘুম ভেঙে গেলে সে দেখে জানলার পাশ দিয়ে একটা ছায়া মূর্তি হেঁটে চলে গেল। মা বিছানা থেকে উঠে দরজা খুলে দেখে মায়া কোথা থেকে যেন এসে নিজের ঘরে চলে যাচ্ছে। কি চলছে কিছুই তো বুঝতে পারছি না। এই মায়ার সাথে ও রোজ রাতে কোথায় যায় দরজা খুলে? ওর ওপর আমায় কড়া নজর রাখতে হবে। মা, একটা দরকারি কাজে আমায় একটু শহরে যেতে হবে। তুমি চিন্তা করো না, তোমরা খাওয়া দাওয়া করে নিও কিন্তু। সেদিন রাতে খাওয়া দাওয়া শেষ করে মা তার ঘরে চলে যায়। কিছুক্ষণ পর সে ঘর থেকে বেরিয়ে সিধুর ঘরের দিকে আসলে একটা আওয়াজ তার কানে আসে। সেখানে এসে মা ঘরের দরজাটা একটু ফাঁকা করে দেখে একটা আরামকে দাঁড়ায় বসে আছে মায়া। কিছু একটা বড়বড় করছে সে। চেয়ারটা জোরে জোরে তুলছিল। মায়ার মুখ থেকে একটা ভয়ঙ্কর স্বর শোনা যাচ্ছে, যেন ছেলে ও মেয়ের গলা সে একসাথে করছে। হঠাৎ করে মায়া কথা বলা বন্ধ করে দেয় এবং এক ঝটকায় দরজার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায়। মায়ের মনে হলো মায়া যেন তাকে কোনোভাবে দেখে ফেলেছে। সে তড়িঘড়ি দরজা দিয়ে বেরিয়ে এসে নিজের ঘরে চলে যায়। নিজের ঘরের দরজা বন্ধ করে মা বিছানায় গিয়ে বসে। এটা কি ছিল? কি হচ্ছে বৌমার সাথে? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। আমার কিচ্ছু ঠিক লাগছে না। সিধুও বাড়িতে নেই। এখন আমি কি করি? মাঝে মাঝেই মায়ার কথাগুলো মনে পড়ছিল। যেভাবে মায়া একটা ভয়ঙ্কর গলায় কথা বলছিল একা একা, আর তার সেই লাল লাল চোখে মায়ের দিকে তাকানো দৃশ্যটা মা কিছুতেই ভুলতে পারছিল না। এই কথাগুলো ভেবে মা যেন আঁতকে উঠছিল। হে, আমি কার সাথে আমার ছেলের বিয়ে দিলাম? এখন আমি কি করব? ছেলেটাও তো বাড়িতে নেই। মা একেবারে জড়সড় হয়ে
তার ঘরের দরজা বন্ধ করে ভেতরে বসে থাকে। হঠাৎ মা শুনতে পায় তার ঘরের দরজায় কেউ যেন জোরে জোরে আঘাত করছে। এভাবে কে দরজা ঠকঠক করছে? বাড়িতে তো আমি আর বৌমা ছাড়া কেউ নেই। তাহলে কি সে আমায় দেখে ফেলেছিল দরজার আড়ালে আমি যে দাঁড়িয়েছিলাম? এখন দরজা খোলাটা একেবারে ঠিক হবে না। সিধু আগে আসুক, সিধু আসা অবধি আমাকে অপেক্ষা করতেই হবে। দরজা ধাক্কা দেওয়ার আওয়াজটা লাগাতার হতে থাকে। ওদিকে ভয়ে মায়ের বুক কেঁপে ওঠে। কিছুক্ষণ পর আওয়াজটা নিচে থেকেই বন্ধ হয়ে যায়। এরপর সিধু বাড়ি আসলে মা সব ঘটনা তাকে জানায়, কিন্তু এসব কথা সিধু কিছুই বিশ্বাস করতে চায় না। ওরা নিজেদের মধ্যেই কথা বলছিল, তখনই সেখানে মায়া এসে উপস্থিত হয়। মায়াকে দেখে মা একদম আঁতকে ওঠে। মা, আপনি কি আমার ব্যাপারে কিছু বলছিলেন? না 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 না, আমি কিচ্ছু বলিনি, আমি কিচ্ছু বলিনি। এই বলতে বলতে মা সেখান থেকে চলে যায়। মার শরীরটা মনে হয় ভালো নেই। থাক, তুমি আমাকে কিছু খেতে দাও দেখি, খুব যে খিদে পেয়েছে। হ্যাঁ, চলো চলো, এক্ষুনি দিয়ে দিচ্ছি। সিধুর পেছন পেছন যেতে যেতে মায়া একটা ভয়ানক হাসি হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। এদিকে মা বুঝতে পারে এই মায়া তার ছেলেকে সম্পূর্ণ বশে করে নিয়েছে। এখন সে যা কিছুই বলবে সিধু কিছুই বিশ্বাস করবে না। যা করতে হবে আমাকেই একা করতে হবে। এরপর মা পরদিন খুব সকালে কাউকে কিছু না জানিয়ে এক তান্ত্রিকের কাছে চলে যায়। সেখানে গিয়ে বাবাকে সব কথা জানায়। বাবা কিছুক্ষণ চুপ করে থেকে চিন্তা করে বলে, তোর বৌমা কোনো সাধারণ মেয়ে না, ও একটা ডাইনি। যেদিন রাতে ওই ডাইনির সাথে তোর ছেলের দেখা হয়, সেদিন একটা তেঁতুল গাছের গোড়ায় তোর ছেলে থুতু ফেলেছিল, আর ওই গাছটা ছিল ওই ডাইনির থাকার জায়গা। ওই গাছের পাশ থেকে সচরাচর রাতের বেলা কেউ যাতায়াত করে না। সেদিন রাতে তোর ছেলেকে দেখে ও এক সুন্দরী নারীর রূপ নিয়ে তোদের বাড়িতে প্রবেশ করে। তুই যেহেতু ওই ডাইনিটাকে সন্দেহের চোখে দেখেছিলিস, তাই ও তোকে মেরে ফেলতে চেয়েছিল। ও তোর ছেলেকে এত সহজে ছাড়বে না। এই ডাইনির খুবই শক্তিশালী। ওর সব শক্তি ওর চুলের বেনিতে আছে। একবার যদি ওর বেনি কেটে নেওয়া যায়, তবে ওর সব শক্তি নষ্ট হয়ে যাবে। বাবা, আপনি যা করার হয় করুন, আপনি শুধু আমার ছেলেটাকে বাঁচান। ও যে রোজ রাতে বাড়ি থেকে বেরিয়ে যায়, ও আসলে বেরিয়ে ওই তেঁতুল গাছটার কাছেই যায়। ওই সময় কোনোভাবে যদি পেছন থেকে ওর বেনি কেটে নেওয়া যায়, তবে ওর থেকে ওর শক্তি বিনষ্ট হয়ে যাবে, আর ও সেখানেই বিলুপ্ত হয়ে যাবে। সেদিন রাতে বাবা ওই তেঁতুল গাছটার পাশে গিয়ে লুকিয়ে থাকে আর মায়ার অপেক্ষা করতে থাকে। যেই নাকি মায়া সেখানে আসে, অমনি পেছন থেকে তার চুল ধরে কেটে দেয় সেই সাধু বাবা, আর সঙ্গে সঙ্গে মায়া ছটপট করতে করতে পড়ে যায়। কাজটা ঠিক হলো না, কাজটা তোরা ঠিক করলি না, আমি আবার ফিরবো। এরপর সাধু বাবা মাকে ডেকে একটা মন্ত্রপ্লুত ধাগা দিয়ে বলে, এখন তোর ছেলে ওর বশ থেকে বেরিয়ে এসেছে। এখনো সম্পূর্ণ সুস্থ।
তবে এই ধাগাটা ওর হাতে পরিয়ে দিবি, যাতে আর কখনো ওর কোনো ক্ষতি এই ডাইনি না করতে পারে। তবে সারা জীবন এই ধাগা ওকে পড়ে থাকতে হবে কিন্তু। বাড়ি ফিরে মা সেই ধাগা ছেলের হাতে বেঁধে দেয়। এরপর সব স্বাভাবিক চলতে থাকে।